নির্বাচন শেষ হয়ে গেছে, বিএনপি সরকার গঠনের প্রক্রিয়ায় এগিয়ে চলছে। কিন্তু রাজনীতির মাঠে এমন একটি ঘটনা ঘটে গেল যা হয়তো আগামী 5 বছরের রাজনৈতিক সমীকরণকে সম্পূর্ণ উল্টে দিতে পারে। বিরোধী দলের শিবির থেকে আজ যে ঘোষণা এসেছে তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি যুগান্তকারী মুহূর্ত হিসেবেই চিহ্নিত হয়ে থাকতে পারে। দুটি বড় ঘোষণা, একটি সাহসী পদক্ষেপ এবং একটি নতুন রাজনৈতিক দর্শন যা প্রমাণ করতে চাইছে যে রাস্তায় নেমে গাড়ি ভাঙচুর করা বা হরতাল ডাকার দিন শেষ হয়ে গেছে। অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির একটি নাম যা নির্বাচনে হেরে গেলেও এখন হতে চলেছে বিরোধী দলের সবচেয়ে প্রভাবশালী কণ্ঠস্বর। তার মুখ থেকে যে ঘোষণা এসেছে তা শুনে অনেকেই প্রথমে হয়তো হাসবেন, বলবেন নির্বাচনে হেরে গেছে, এখন আবার কি করবে। কিন্তু রাজনীতিতে জেতা হারার চেয়েও বড় কথা হলো ভবিষ্যতের বীজকে বপন করছে, আর শিশির মনির ঠিক সেই কাজটি করে যাচ্ছেন। জামাত ইসলামী ঘোষণা করেছে যে তারা শ্যাডো ক্যাবিনেট গঠন করতে যাচ্ছে। শুনতে সাধারণ মনে হলেও এর গভীরতা অসাধারণ। উচ্চকক্ষে বা আপার হাউজে শিশির মনিরের অবস্থান এখন প্রায় নিশ্চিত বলা চলে। নির্বাচনে পরাজয়ের পরেও এটি জামাতের সবচেয়ে কৌশল এবং দূরদর্শী সিদ্ধান্ত। কিন্তু আসলে এই শ্যাডো ক্যাবিনেট বা ছায়া মন্ত্রিসভা জিনিসটা কি, কেন এটি এত গুরুত্বপূর্ণ? উন্নত বিশ্বে, বিশেষ করে যুক্তরাজ্য, ছায়া মন্ত্রিসভার ধারণা অত্যন্ত জনপ্রিয় এবং কার্যকর একটি রাজনৈতিক কৌশল। সেখানে বিরোধী দল সরকারের প্রতিটি মন্ত্রীর বিপরীতে নিজেদের দল থেকে একজন বিশেষজ্ঞ নিয়োগ দেয়। সরকারের অর্থমন্ত্রী যদি কোনো নীতি ঘোষণা করেন, তার বিপরীতে বিরোধী দলের ছায়া অর্থমন্ত্রী সেই নীতি বিশ্লেষণ করবেন, ভুল ত্রুটি তুলে ধরবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তারা একটি বিকল্প সমাধান উপস্থাপন করবেন। জামায়াত এখন ঠিক এই ব্রিটিশ মডেল বাংলাদেশে প্রয়োগ করতে যাচ্ছে। চিন্তা করুন, এই চিত্রটি সরকারের শিক্ষামন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী প্রত্যেকের বিপরীতে থাকবে জামায়াতের একজন ছায়ামন্ত্রী। এই ছায়ামন্ত্রীরা মন্ত্রণালয়ের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি ফাইল, প্রতিটি প্রজ্ঞাপন ব্যক্তিগতভাবেই পর্যবেক্ষণ করবেন। আমাদের দেশের ঐতিহ্যগত রাজনীতির চরিত্র হলো সরকার যা করবে বিরোধী দল অন্ধভাবে তা বিরোধিতা করবে, কিন্তু ছায়া মন্ত্রিসভা এমন নয়। এটি একটি গঠনমূলক বিরোধিতার পথ। সরকার যদি কোনো নীতি নেয়, ছায়া মন্ত্রিসভা তা পর্যালোচনা করবে। নীতিটি যদি খারাপ হয় তবে তারা শুধু সমালোচনা করবে না, বরং জনগণের সামনে এটি উন্নত বিকল্প নীতিও উপস্থাপন করবে। কল্পনা করুন এই দৃশ্য। টিভিতে বা পত্রিকায় জনগণ দেখতে পাবে সরকার একটি সমস্যার সমাধান এভাবে করতে চাইছে, আর অন্যদিকে জামায়াতের ছায়া মন্ত্রিসভা বলছে সমস্যাটি এভাবে সমাধান করলে আরও ভালো ফলাফল পাওয়া যাবে। জনগণ খুব সহজেই তুলনা করতে পারবে কোন পদ্ধতি বেশি যুক্তিসঙ্গত, কোন পদ্ধতি বেশি জনকল্যাণমুখী। এবার আসুন আরও গভীরে যাই। জুন মাসের কথা চিন্তা করুন। বিএনপির সরকার জাতীয় সংসদে দেশের বাজেট ঘোষণা করবে। একই সময়ে বা পরের দিন জামাত ইসলামের নিজেদের শ্যাডো মিনিস্ট্রি দিয়ে একটি পূর্ণাঙ্গ বিকল্প বাজেট ঘোষণা করবে। এটি কি অসাধারণ একটি ধারণা নয়? সরকার হয়তো মেগা প্রজেক্টে বেশি বরাদ্দ দিল, শিক্ষা বা স্বাস্থ্য খাতে কম দিল। জামাতের ছায়া অর্থমন্ত্রী তখন দেখবেন কিভাবে মেগা প্রজেক্টে খরচ কমিয়ে শিক্ষা এবং স্বাস্থ্যে বরাদ্দ বাড়ানো যায়। জনগণ সরাসরি দুটি বাজেট দেখে বুঝতে পারবেন কোনটি বেশি জনবান্ধব এবং কোনটি বেশি বাস্তবসম্মত। আরও মজার ব্যাপার হলো, বিএনপি সরকার যদি কোনো একটি প্রকল্পে অতিরিক্ত বাজেট বরাদ্দ করে যার ভেতরে সম্ভবত দুর্নীতির উদ্দেশ্য লুকিয়ে আছে, সাধারণ মানুষ তো আর ফাইলের জটিল হিসেব বোঝে না। এখানেই কাজ করবে জামাতের ছায়া মন্ত্রিসভার। তারা ডেটা বা ইঞ্জিনিয়ারিং এস্টিমেট নিয়ে জনগণের সামনে আসবে। তারা প্রমাণ করে দেবে যে যে প্রকল্পে বিএনপি 1000 কোটি টাকা বরাদ্দ করেছে, সেই একই প্রকল্পে 600 কোটি টাকায় কিভাবে সম্পন্ন করা যায়। দুর্নীতি এবং দুঃশাসন এইভাবেই যুক্তিপূর্ণভাবে উন্মোচিত হয়ে যাবে। সবচেয়ে সংবেদনশীল বিষয় হলো পররাষ্ট্রনীতি। ধরুন বিএনপির পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত বা অন্য কোনো দেশের সাথে একটি গোপন চুক্তি করলো। অতীতে আমরা এমন চুক্তি দেখেছি যেখানে বাংলাদেশের স্বার্থ অক্ষুণ্ণ রয়েছে। জামাতের ছায়া পররাষ্ট্রমন্ত্রী এখন সেই চুক্তির ধারণাগুলো বিশদভাবে বিশ্লেষণ করবেন। তারা জাতির সামনে তুলে ধরবেন কিভাবে সেই একই চুক্তিতে বাংলাদেশের স্বার্থ আরও বেশি আদায় করা যায়, কোথায় ছাড় দেওয়া যায় আর কোথায় দৃঢ় অবস্থান নেওয়া যায়। এই ছায়া মন্ত্রিসভার সবচেয়ে বড় সুবিধা জানেন কি? এটি হলো ভবিষ্যতের মন্ত্রী তৈরির কারখানা। যারা ছায়া মন্ত্রিসভার বিকল্প মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন, তারা আগামী 5 বছর
বছর সেই নির্দিষ্ট মন্ত্রণালয়ের সব খুঁটিনাটি সম্পর্কে পড়াশোনা করবেন, গভীর জ্ঞান অর্জন করবেন। পরবর্তী নির্বাচনে জামাত ইসলামী যদি সরকার গঠন করে তবে এই অভিজ্ঞ ছায়ামন্ত্রীদের নিয়েই প্রকৃত মন্ত্রিসভা গঠন করা হবে। অর্থাৎ তারা সরকারে গিয়ে কাজ শিখবেন না, তারা 5 বছর কাজ শিখে প্রস্তুত হয়ে কেবল সরকারে যাবেন। জামাত ইসলামী সবসময় ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজের কথা বলে, কিন্তু সেটা আসলে কেমন হবে মানুষ তো তা চোখে দেখেনি। কিন্তু ছায়া মন্ত্রিসভার মাধ্যমে জামাত সেই ইনসাফের একটি বাস্তব নমুনা বা ট্রেলার মানুষকে দেখাতে পারে। তারা ক্ষমতায় গেলে তাদের পরিকল্পনা ও কাজের বাস্তবায়ন ঠিক কতটা নিখুঁত তা জনগণের আগাম দেখতে পারবে। অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির সুপ্রিম কোর্টের একজন দক্ষ আইনজীবী। তিনি হয়তো ভোটের খেলায় হেরেছেন, কিন্তু উচ্চকক্ষে যখন তিনি এই ছায়া মন্ত্রিসভার মুখপাত্র হিসেবে কথা বলবেন তখন সরকারের অভিজ্ঞ মন্ত্রীদেরও ঘাম ছুটবে। আইন এবং নীতির সূক্ষ্ম বিশ্লেষণে তিনি হবেন বিরোধী দলের প্রধান অস্ত্র। বাংলাদেশের রাজনীতিতে পেশি শক্তির যুগ শেষ হয়ে যাচ্ছে, এখন শুরু হচ্ছে বুদ্ধিভিত্তিক রাজনীতির যুগ। জামাতের ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যদি জামাত এই উদ্যোগের সফলভাবে বাস্তবায়ন করতে পারে তবে আগামী 5 বছর পর বিএনপিকে আর কোনো কৌশল করে ক্ষমতায় টিকে থাকতে হবে না। জনগণ নিজেই জামাতকে টেনে ক্ষমতায় আনবে। সরকার চালাবে বিএনপি, কিন্তু জনগণের মন জয় করবে জামাতের শ্যাডো ক্যাবিনেট। এবার আসি দ্বিতীয় বিস্ফোরক ঘোষণায়। অনেকেই অভিযোগ করতেন যে জামাত ইসলামীর রাজনীতির কৌশল বোঝে না, কিন্তু আজকের এই খবর প্রমাণ করছে যে জামাত ইসলামী রাজনীতি করতে শিখেছে, হয়তো একটু দেরিতে, কিন্তু এই পদক্ষেপটা সত্যি খুব প্রয়োজনীয় ছিল। জামাত এককভাবে ক্ষমতায় যাওয়ার মতো আসন পায়নি ঠিকই, কিন্তু তারা যেন সংসদে একটি শক্তিশালী বিরোধী দল হিসেবে কাজ করতে না পারে সেই ব্যবস্থাও করা হয়েছে গোপন শক্তির মাধ্যমে। জামাতের নেতৃত্বাধীন জোট যদি কমপক্ষে 100টি আসন পেত তাহলে কি হতো জানেন? সংসদের 1/3 আসন থাকলে বিএনপি জুলাই সনদ গণভোট নিয়ে কোনো টালবাহানা করতে পারত না। এমনকি রাষ্ট্র পরিচালনায় নিজেদের ইচ্ছা মতো আরেকজন হাসিনা হয়ে যাওয়ার সুযোগও বিএনপির থাকতো না। কিন্তু জামাত ইসলামী এবার আর শুধু আল্লাহর উপর ছেড়ে দিয়ে চুপ করে বসে নেই। কেন্দ্রীয় জামাত থেকে সুস্পষ্ট ঘোষণা এসেছে যে তারা কমপক্ষে 300টি আসনের আইনি লড়াইয়ে নামবে। নতুন করে ভোট গণনার জন্য তারা মাঠে নামছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই 30টি আসনে জামাত খালি হাতে নামছে না। কোথাও প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর করেনি, কোথাও ব্যালট বক্স পাল্টানো হয়েছে, কোথাও এজেন্ট বের করে দেওয়া হয়েছে, কোথাও কারচুপি করা হয়েছে। সব তথ্য প্রমাণ এবং দলিলিক প্রমাণ এখন জামাতের আইন বিভাগের হাতে রয়েছে। এখন প্রশ্ন হলো আইনি পদক্ষেপ কি নিতে হবে। যদি আদালতে এই অভিযোগগুলোর প্রাথমিক সত্যতা পায় তবে এই 30 জন প্রার্থীর গেজেট এবং শপথ গ্রহণ সাময়িকভাবে স্থগিত করতে হবে। আর যদি শপথ স্থগিত হয় তবে সংসদ অধিবেশনে একটি বিশাল শূন্যতা তৈরি হবে। বিএনপি হয়তো ভাবছে তারা খুব সহজেই সরকার গঠন করে ফেলবে, কিন্তু এই 30টি আসন আইনি লড়াই তাদের জন্য একটা বড় মাথা ব্যথা হয়ে দাঁড়াবে। গভীর রাষ্ট্র যে নীল নকশা তৈরি করেছিল, জামাত আইনের মাধ্যমে সেই নীল নকশা ভেঙে দেওয়ার চেষ্টা করেছে। এটি একটি অত্যন্ত সুচিন্তিত রাজনৈতিক পদক্ষেপ। আবেগ দিয়ে নয়, জামাত এখন দলিল প্রমাণ দিয়েই লড়াই করছে। আজকের এই বিশ্লেষণের শেষ কথা হলো, জামাত ইসলামী এই আইনি লড়াই শুধু কয়েকটি আসন পুনরুদ্ধারের লড়াই নয়, এটি মূলত জুলাই সনদের আকাঙ্ক্ষাকে বাঁচিয়ে রাখার লড়াই। সংসদে বিরোধী দল যদি সংখ্যায় শক্তিশালী না হয় তবে জুলাইয়ের সেই গণঅভ্যুত্থানের চেতনা খুব সহজেই রাজনৈতিক আপোষের নিচে চাপা পড়ে যায়। রাজনীতির আসল খেলা এখন শুরু হয়েছে। গভীর রাষ্ট্রের কারচুপি বনাম জামাতের আইন প্রমাণ, এই লড়াইয়ের শেষ হাসিটা কে হাসবে? নির্বাচন কমিশন কি তাদের নিরপেক্ষতা প্রমাণ করতে পারবে? দর্শক, আপনি কি মনে করছেন? জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যেন আমাদের বিশ্লেষণধর্মী প্রতিবেদন সবার আগে আপনার কাছে পৌঁছয়। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।